এটা হচ্ছে ঠিক আছে, আমার ওকে, দিক থেকে মনে করি। ঠিক এবং আছে, ঠিক আছে। আম, আমি যতদূর জানি আজকে আজকে স্বাগত জানাচ্ছি সৈয়দ মেজবাউদ্দিন হাশমি, তাই না? তোমার এমটা কি মেজবাউদ্দিন? আমি ওকে শেলি বলেই চিনি আসলে। শেলির সাথে আমার প্রথম দেখা আমি যদি মনে করতে পারি 1981 সালের নিউ ইয়র্কের চায়না পাড়াতে, যেখানে আমার এক কাজিন বাবলু ওকে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি ওই বছরে প্রথম বিদেশে পড়াশোনা করতে যাই, আর সে বছরে সে তার পিএইচডি শেষ করে দেশে ফিরছিল তখন, যতদূর আমার মনে পড়ে। তুমি তখন ওয়েস্ট কোস্ট থেকে ইস্ট কোস্টে এসে তারপরে দেশে ফিরছিলে। ওইখান থেকে যাত্রা শুরু শেলিকে চেনার, কিন্তু তারপরে দীর্ঘদিন কোনো যোগাযোগ হওয়ার কোনো কারণও ছিল না। পরবর্তীতে আমি দেশে ফেরার পরে তার সাথে বিভিন্নভাবে দেখেছি, জেনেছি। শিক্ষকতা, গবেষণা, অ্যাডমিনিস্ট্রেশন সাইড, বাইরের সংস্থা সিগ্যাপের সাথে কাজ, এটা দীর্ঘ ইতিহাস আছে। আজকে অবশ্য আমি এই আলোচনায় শেলিকে শেলি বলেই সম্বোধন করব। ও পাঞ্জাবি পরবে জেনে আমি আমি জানি, ওকে দেখতে গেলেই ভাবি শুধু পাঞ্জাবি পরা একজন, সো আমিও একটা পাঞ্জাবি পরে এসেছি যে জন্য। এবং আজকের অ্যাকচুয়ালি যে জিনিসটা আমার একেবারেই জানা নেই শেলি, সেটা হচ্ছে শেলির স্কুল লাইফ। আমি জানি যে ঢাকা শহরে বড় হয়েছে এবং রাজনীতি করতো, ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, এটুকুই আমার শুধু জানা। এবং পরবর্তীতে সে মুক্তিযুদ্ধতে চলে গেল। আমার জানার ইচ্ছা আসলে সেই সময়কালীন, যেহেতু তরুণ বয়সে, খুবই অল্প বয়সের, 60s কথা বলছি আমরা, 60s শেষের দিককার, যে সময়টাতে ঢাকা শহরের, আমার মনে হয় স্বামীবাগের দিকে ছিলে তোমরা, আর স্কুলটা ছিল তোমার সেন্ট জোসেফস, সেন্ট জোসেফসে। সো তখন এই শাহ সাহেব লেন, ওই সময় শাহ সাহেব লেনে ছিল, নারিন্দা তখন এখানে আসেনি, এই মানে আসাদ দেবীতে আসেনি। পরে এসেছে। হ্যাঁ, সেন্ট জোসেফস, ওই স্বামীবাগ এবং ছাত্রলীগ, ঢাকা শহরের ছাত্রলীগ, এই সময়টা সমাজটা আশেপাশে যেটা দেখেছো, যেগুলো মনে করো যে উল্লেখ করার মতো, এবং কিভাবে তুমি রাজনীতির সাথে, মানে আমি ছাত্র রাজনীতি, ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্তটা হলে, এবং তার সাংগঠনিক কিছুটা যদি ধারণা পাওয়া যায় যে কিভাবে রাজনৈতিক দলগুলো ফাংশন করতো সে সময়, এটা যদি শেলি প্রথমেই, ওইভাবে আমি শুরু করছি, কোনো জীবনের অন্যান্য দিক সম্পর্কে না টেনে। ধন্যবাদ লেনিন। তোমার নাম তো লেনিন, খুব একটা কেউ আর বলে না। যাই হোক, আমি শুরু করি একটু আমার ছোটবেলাটা নিয়ে। আমাদের, আমার বাবা মা, আমরা মধ্যবিত্ত বলাও ঠিক হবে না, নিম্ন মধ্যবিত্তই বলতে হয়। কিন্তু বাবা মার উচ্চাকাঙ্ক্ষার কারণে আমাদের খুব কষ্ট করে আমার বোন আর আমাকে খুব ভালো স্কুলে পাঠিয়েছিল। এবং সেই সময় ছেলেদের মধ্যে সেন্ট জোসেফস ছিল সবচাইতে ভালো সেদিক থেকে এবং এক্সক্লুসিভ। এবং সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরিজের মধ্যে একটা পার্থক্য ছিল। সেন্ট গ্রেগরিজে অনেক সাধারণ ছেলেমেয়েরা পড়তো, ছেলেরা পড়তো, কিন্তু নট সেন্ট জোসেফস। সেই আমলে সেন্ট জোসেফসে বাঙালি টিচার পরে এসেছে বাংলা পড়ানোর জন্য। আমরা যখন 3-4-এ পড়ি তখন কিন্তু বাংলাও ছিল না, সব আমেরিকান ব্রাদার্স আর ফাদার্স পড়াতো, এবং বড় লোকের ছেলেমেয়েরা, এবং অনেকেই অবাঙালি। এটা কি যেমন আমেরিকান ব্রাদার্স ছিল, যেরকম আমাদের আমেরিকান, এটা ব্রাদার্স আমাদের অফ দ্য হোলি ক্রস না, কিন্তু আমেরিকানস। আমাদের খুলনার সেন্ট জোসেফসে ছিল হচ্ছে ইটালিয়ান, সেই জন্য না, জানতে এটা চাই। সব না, না, এরা সব আমেরিকান ইয়ে থেকে। এবং আমাদের লাইব্রেরিতে ঠাসা বই ছিল, অ্যাক্রন পাবলিক লাইব্রেরি, অ্যাক্রন ওহাইও থেকে। ব্যাপারই আলাদা। এবং বাংলা বলাটাও একটা লজ্জাজনক কিছুটা ব্যাপার ছিল, পাঞ্জাবি পায়জামা পড়াটাও লজ্জাজনক ব্যাপার ছিল। যেমন আমার স্কুলে মনে আছে, প্রথম 2-1 দিনের পরেই একজন আমাকে জিজ্ঞেস করছে, বাঙালি একটা ছেলে, যে আর ইউ টেডি না আর ইউ অ্যান্টাই টেডি? আমি যে থতমত খেয়ে গেছিলাম, টেডি অ্যান্টাই টেডি ব্যাপারটা কি। এই ধরনের খুবই ফ্যাশনেবল কোনো বাংলা মিডিয়াম স্কুলের মেয়েদের সাথে সম্পর্ক হবে, এটা অকল্পনীয় এইসব ছেলে মেয়েদের। বিরাট দুটো জগতের মধ্যে, আমার পারিবারিক জগৎটা এবং পাড়ার জগৎ একরকম মধ্যবিত্ত, এবং স্কুলের জগৎটা ছিল ভিন্ন রকম। যেমন ব্রাদার্সরা তখন বলতো কোল্ড ওয়ার নিয়ে, যে যদি কমিউনিস্টরা চলে আসে তাহলে কিন্তু তোমাদের গাড়ি টাড়ি সব নিয়ে নেবে কমিউনিস্টরা। আমাদের তো গাড়ি ছিলই না, এবং চিন্তা করাটাও মানে একেবারে অবাস্তব। তো সব ছেলেরা বলতো,
তাই তো হাই হাই কমিউনিজম তো খারাপ, এই সেন্সে আমি বোঝানোর চেষ্টা করছি যে কি পরিবেশে বড় হয়েছে। এটা কিন্তু সেন্ট গ্রেগরি স্কুলে যারা ছিল, এমনকি সেন্ট জোসেফসে পরে 2-3 বছর পরে যারা ঢুকেছে, ওরাও এটা অনুভব তেমন করেনি যতটা আমরা করেছি। অনেক বাঙালি ছেলেরাও সেই সময় যখন ফাইনালি ক্লাস 5-এ যে বলা হলো যে একটা ভাষা শিখতে হবে, ইংরেজি অথবা উর্দু, অনেক বাঙালি কিন্তু তখন উর্দু নিয়েছিল। মানে ওই ধরনের, এরা ওই যে মুসলিম লীগ বড় লোকই বাঙালি এই টাইপের লোকজনই ছিল। কিন্তু আমার বাসাটা ছিল ভিন্ন। বাসার পরিবেশে আমার বাবার দিকে এবং মায়ের দিকে দুদিকেই কিন্তু একটা দেশাত্মবোধক একটা ব্যাপার ছিল। আমার দাদা নিজে ছিল অল বেঙ্গল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য, কৃষক প্রজা পার্টি করতেন এবং বহু বছর জেল খেটেছেন, এবং মুসলিম লীগ ছিল তার শত্রু। এবং যখন 46 সালে মুসলিম লীগের জয় হয়, ওই শোকেই আমার দাদা পরে মারা যান। তো বাবা ইন্ডিয়ান কংগ্রেসে ছিলেন। হ্যাঁ, ইন্ডিয়ান কৃষক প্রজা পার্টি আর ইন্ডিয়ান কংগ্রেস সেটি। এবং উনি সবসময় খাদি পরতেন, সেই সুবাদে আমিও এখনো খাদি পরি আর কি। তো যাই হোক, ওইটা আর মায়ের দিকেও তাই। এবং আমার মা বাবা আর একদিকে একটা তো বাঙালিত্ব বোধ একটা খুবই প্রবল ছিল। ছোটবেলায় গল্প শুনেছি ক্ষুদিরামের, 3-4 বছর, 2-3 বছর, 4 বছর, 5 বছর থেকেই ক্ষুদিরাম, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, এইসব গল্প শুনেই বড় হয়েছি। সেজন্য স্কুলের সাথে আমার একটা খাপ খেত না, স্কুলের জগৎ আর এই জগৎ। আমি সেন্ট জোসেফসে শুধু ছিল, সায়েন্স গ্রুপ ছিল, আর্টস গ্রুপ ছিল না। আবার সেই ইচ্ছার কারণে পরে আমি ম্যাট্রিক দিই এবং ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা কলেজে ভর্তি হয়ে তখন আমার এক ধরনের একটা জিনিস কাজ হতো সেন্ট জোসেফসে, একটা 69 কথা বলছি, 69 ম্যাট্রিক। হ্যাঁ, সেন্ট জোসেফসে আর একটা জিনিস কাজ হতো, আমার বয়সটা একটু কম ছিল অন্যদের তুলনায়, তো ওই যে খাপ খাওয়াতে পারতাম না নিজেকে, একটুখানি মনে হতো যে ইনফিরিয়রিটি বলবো না, কিন্তু ফিট করি না ওই সমাজে, ওই বড়লোকী সমাজে। ঢাকা কলেজে জিনিসটা সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়ে গেল। ঢাকা কলেজে ঢুকেই, আর আমার চাচারাও আওয়ামী লীগ করতেন, আমার মামারাও আওয়ামী লীগের সমর্থক ছিল। সেই জন্য স্বভাবতই এবং জাতীয়তাবাদী চেতনা এতটা বড় ছিল আমার জীবনে যে স্বভাবতই আমি ঢুকি ওই ছাত্রলীগের সাথে আলাপ আলোচনা, এবং শেখ কামালের সাথে পরিচিত হয়। তারপর শেখ শহীদুল ইসলাম তখন ঢাকা কলেজে প্রায় আসতেন। ওই সুবাদেই আমার এই ছাত্রলীগে ঢোকা এবং ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত হওয়া পুরোদমে। আর একটা জিনিস সেটা কাজ হয়েছিল, সেই ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী চেতনা এবং দেশাত্মবোধক বিষয়টা থাকার কারণে, এবং এই ঢাকা কলেজে এত বড় একটা ক্যানভাস পাওয়ার কারণে, আগের যে দুর্বলতা ছিল যে আমি বড় লোকের একটা অংশ না, এখন কিন্তু আমার সমাজটা আমি পেয়ে গেছিলাম এবং প্রচন্ড আকারে এক ধরনের কনফিডেন্স। পরবর্তীতে যখন সেই সেন্ট জোসেফসের ছেলেমেয়েদের সাথে দেখা হতো, বোঝা যেত তারা কতটা দুর্বল, এবং তারাই আমার কাছে আসতো অনেক ক্ষেত্রে, আসতো আমার সাহায্য নিতে, সহায়তা নিতে বিভিন্ন জায়গায়। সো ওই দিক থেকেও এক ধরনের বিশাল পরিবর্তনটা ঘটে, যে আই ফাউন্ড মাই সেলফ উইদিন ঢাকা কলেজ এবং উইদিন দ্যাট মিলিউ অফ ছাত্রলীগ। ঢাকা কলেজ যাত্রার আগে একটু পিছনে যাই। তুমি যখন সেন্ট জোসেফসে ছিলে কম বয়সে 3-4, পরবর্তীতে এই সময়কালীনে যেমন আমাদের ওখানে, আমি খুলনার সাথে কন্ট্রাস্ট করছি, যে ওখানে প্রভাত ফেরি একটা দৈনন্দিন মানে নিত্য নৈমিত্তিক সহজাত জিনিস, বেরিয়ে পড়ছে ভোরবেলাতে প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারির দিনে, অথবা অন্য কোনো ঘটনা, সেগুলোর সাথে সাংস্কৃতিক অঙ্গনে একটা সম্পৃক্ততা ছিল। কিন্তু আমি খুলনার সেন্ট জোসেফসের ছাত্র হয়েও বলছি এই ধরনের একটা অবস্থা 3, 4, 5, 6 পর্যন্ত ছিলাম। কিন্তু তোমাদের এইখানে ঢাকাতে ওই সময়টাতে কি কোনো কিছু মনে পড়ে কি ধরনের ছিল? সমাজে ছিল, আমার মা মহিলা সমিতি করতেন এবং আমার মা যেতেন। আমাদের সেন্ট জোসেফসে আই উড হ্যাভ বিন, যদি কেউ আমাকে সাপোজিং আমি যেতাম একটা পাঞ্জাবি পায়জামা লাগিয়ে, ধরো আমার মায়ের সাথে যদি যেতামও আমি, I would have been embarrassed সেন্ট জোসেফসে কেউ দেখে ফেলবে আমাকে, বিকজ এটা হচ্ছে একটা নিকৃষ্ট জিনিস। সো আমাদের, যেটা আমি বলি, ইভেন সেন্ট গ্রেগরিজের সাথে একটা বিরাট একটা বিভাজন ছিল। এখানে
যেমন এস এম হাসানের ছেলেরা পড়তো, ইস্পাহানি পড়তো, বড় লোকের চা বাগানের মালিকের ছেলেমেয়েরা পড়তো। সেখানে ওই বিকাল সন্ধ্যের সময় সবাই রেডিও সিলন শুনতো, ওখানে বিলাকা হিট প্যারেড ইংরেজি গানগুলো হতো। এবং ওই 3-4 সময়ে পার্টিস, আমি ওইগুলো তো খুব একটা দাওয়াত পেতাম না, কিন্তু ওই পার্টিদের ছেলেমেয়েরাও একসাথে হতো ক্লাস 3-4 এখানে ইংরেজি গান হতো। সো ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট একটা সিনারিও। তো যেটা বলবো যে আমার পরে বছর দুয়েক পরেও যারা আছে আমার বন্ধুরা পরবর্তীতে পরিচিত, ওরা কিন্তু এটা ফেস করেনি। তখন লোকেশন চেঞ্জ হয়ে গেছে নাকি? না, লোকেশন আমরাও পড়েছি, আসাদ গেটে আমরাও পড়াশোনা করেছি 2 বছর। সেটা আর কি, লোকেশনটা সেন্ট জোসেফসে চলে আসলো এই পাশে। তখন হ্যাঁ, লোকেশন চেঞ্জের কারণে মনে হয় অনেক সময় স্টুডেন্টস না, কারণ অলরেডি কিছু পরিবর্তন 68 থেকে হওয়া শুরু করেছে এবং 69 এর আন্দোলনে প্রচন্ড আকারে পরিবর্তিত হয়েছে। তো যার জন্য 69 এর কারণে আমার জুনিয়র যারা, তখন কিন্তু বাঙালি একটা ব্যাপার চলে এসেছে। ওই আমাদের সময় ওইটা কিন্তু তেমন ছিল না। একটা বার্থডে, সবাই বার্থডে সেলিব্রেট করা এবং বার্থডে পার্টিতে দাওয়াত পাওয়া একটা বিরাট ব্যাপার। আর সেই মানে পোশাক আশাকের সবকিছুতেই একটা বিদেশি ভাব, দেশি, এমনকি উর্দু হিন্দিও না, গান বাজনার ক্ষেত্রে কালচারালি এটা ছিল। শেষে ঢাকা কলেজে একটা উন্মুক্ত পরিবেশ। তবে একটা জিনিস তোমার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, কিছু আমার ঢাকা কলেজের অভিজ্ঞতা, সেখানে ঢাকা কলেজ কিন্তু একটা স্পেস যেখানে ছাত্রলীগের যে অন্তর্দ্বন্দ্বগুলো ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়। 69 এর মুভমেন্টের, আমরা তো কলেজে ঢুকেছি 69 এর মুভমেন্টের পরে। এই আমরা কলেজে মার্চে মনে হয় মুভমেন্ট শুরু হলো, তোমরা হ্যাঁ মুভমেন্ট ঢুকেছি ডিসেম্বর থেকে, পাসপার্তুর খুন থেকে মুভমেন্ট শুরু হয় ডিসেম্বর 68। আর 69 গণ আন্দোলন গুলা হয় জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে ঘোষণা, 25 মার্চে মার্শাল ঘোষণা হয়। আমাদের ম্যাট্রিক পরীক্ষা হয় এপ্রিলে, আমরা জুনের দিকে ঢাকা কলেজে ঢুকেছি। দ্বন্দ্বগুলা কি, ওই পরবর্তী যেটা মুজিববাদী আর সমাজতান্ত্রিক, এই কিন্তু দ্বন্দ্বগুলো ঢাকা কলেজে, যত কলেজই ছিল ঢাকা কলেজে ওই সময় আলোচনাগুলো হতো। শেখ শহীদ আসতো আলোচনা করতে, অপরদিকে দেখতাম আলাদা আলোচনাগুলো হচ্ছে। আমরা যখন আফামা মাহবুব ছিলেন একজন, হ্যাঁ উনি ঢাকা কলেজে অত আসতেন না, কিন্তু আমরা যখন ইকবাল হলে যেতাম, কারণ আমি পলিটিক্স করাতে তখন ছাত্রলীগের সাথে ওই ইকবাল হলে যাওয়াটা was very normal। যদিও আমার পরিচয় ছিল, হ্যাঁ রেগুলার ছিল একটা, যদিও আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল বাবু স্বপন কুমার চৌধুরী, যাকে খুন করা হয় 71-এ, ব্রিলিয়েন্ট একজন ছেলে ছিল, আফামা মাহবুবুল হক, আমার খুব ক্লোজ ছিল। ওই সুবাদে দেখতাম, তারপর দাদাকে দেখতাম, দাদা জানো তো সিরাজুল আলম খান, দাদা ইকবাল হলে মাঝে মধ্যে ওখানে থাকতেন, বলা হতো দাদার প্রতি ব্যাপারে একটা মিথ হতো। কিন্তু ওটার পাশাপাশি কিন্তু যে আমরা যে মুজিববাদী, আমরা যে মানে ডেমোক্রেটিক সোশ্যালিজমের একটা ব্যাপার ভার্সেস, ওরা তখনও বৈজ্ঞানিক সমাজতন্ত্র শব্দটা শুরু করেনি, কিন্তু বিভাজনটা হচ্ছিল অলরেডি। তখনও কিন্তু ছাত্রদের মধ্যে এইগুলো হলেও ওই বিভাজনটা পরে হয়, রব সিরাজের বিভাজনটা অনেক পরে হয়, কিন্তু এইগুলা কিন্তু হচ্ছিল। এবং আমরা বিভিন্ন কারণেই, মূলত হয়তো শেখ কামাল যেহেতু ঢাকা কলেজে ছিল তার প্রভাবের কারণেই হোক, আর শেখ শহীদ আসার কারণেই হোক, আর আমরা কিন্তু ওই মুজিববাদী ওই জায়গাতেই কিন্তু অর্গানিক্যালি চলে গেছিলাম। আমি একটু ডাউন টু আর্থ কনটেক্সট, মনে করো তুমি যখন ভর্তি হতে গেলে, মানে তোমার যেহেতু একেবারেই রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা ছিল না আগে এই সেন্ট জোসেফস আমলে, এখন যখন তুমি ঢাকা কলেজে ঢুকতে গেলে ওখানে এন্ট্রিটা কিভাবে হলো পার্টির সাথে কন্ট্যাক্টস? কারণ ওটাতে কি এসে বসে আছে তুমি যখন ভর্তি হতে যাচ্ছ সে সময়, নাকি পরবর্তীতে কি ফর্মে আসলো, নাকি একটা মিটিং এর ভিতর দিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে? প্র্যাকটিক্যালি ভর্তির সময় আমার ম্যাট্রিকের রেজাল্ট খুব ভালো ছিল। ভর্তির সময় দেখছি ওই বিভিন্ন জায়গায় বসে আছে ছাত্রলীগ, মতিয়া দুটো গ্রুপ, তারপর ইসলামী ছাত্র সংঘ,
ছাত্র ইউনিয়ন, সরি, হ্যাঁ ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন, মতিয়া গ্রুপ, সবারই সাথে আমার সদ্ভাব ছিল, আমরা সবাই বন্ধু ছিলাম হুম এক্সেপ্ট ইসলামী ছাত্র সংঘ। ছাত্রলীগ, সেখানে একজন পরবর্তী সে ওই 7 খুনের ইকবাল হলে না ভিতরে কোন মহসিন হলে, যে 7 খুনের মহসিন হলের তাজুল সামনে ইসলাম, তাজুল ইসলাম হ্যাঁ তখন ছাত্রলীগের সে সম্ভবত পার্টির জেনারেল সেক্রেটারি। সে আমাকে অ্যাপ্রোচ করে দু একটা কথা বলে, তার গলা বেশ গম্ভীর, ভালো বক্তৃতা দিত। ওই তখনই যে এরকম তো দু একটা কথা বলাতে আমাকে 4 আনা মনে হয়, 4 আনা নিয়ে আমি একটা সই করি ভর্তির সময়। এবং আচ্ছা তখন থেকে ফ্রম ডে 1 মিছিল মিটিং এ অংশগ্রহণ করা তখনই হয়ে গেছিল। আমি পরবর্তীতে নির্বাচিত ঢাকা কলেজ ছাত্র সংসদের প্রথম ফ্রি ইলেকশন, যেটা ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক ছিলাম। এবং 70-এ সাধারণ সম্পাদক এখন যে 70 তখন এখন, এবং সাধারণ সম্পাদক ছিল এখন যে ব্রাহ্মণবাড়িয়ার থেকে এমপি রবিউল রবিউল আলম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, কেউ আচ্ছা রবিউল নামে জানে, কেউ মুক্তাদির বলে। তো তবে এই গ্রুপটা ওই মুজিববাদী গ্রুপ প্রথম থেকেই ওই কারণে অর্গানিকলি কিছুটা হয়ে গেছিল আর কি। তো আমরা মিছিল, মিটিং, হরতাল অর্গানাইজ করা, ক্লাসে প্রত্যেক দিন আমি ভিন্ন ভিন্ন ছেলের সাথে বসতাম ক্লাসের মধ্যে, যাতে করে ছাত্রলীগ নিয়ে একটু আলাপ করতে পারি, বুঝাতে পারি। এবং ওই খাতা, এই কি বলে, ওই ফ্রি দেয়ার ওই যে কি রশিদ রশিদ বই, রশিদ রশিদ বই নিয়ে রাখতাম। ওই 4 আনা নিয়ে ছাত্রলীগের আমি সদস্য তৈরি করতাম। এটা একেবারেই প্রথম থেকে। মানে এবং যেটা ওই তাজুল সাহেবের অ্যাপ্রোচ করা আর তোমার চাচাদের ইনফ্লুয়েন্স কোন জায়গাটা ইনফ্লুয়েন্স আমার সবসময় ছিল। সো ওই দিকের একটা আমি যে, হ্যাঁ, আমি যে আওয়ামী লীগ ছাত্রলীগ করব এ বিষয়ে কোনো মানে তখনই ছিল না 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 কোনো দ্বিধার ব্যাপারটা ছিল না। আমি জানি ওটাই করব, ওটাই আমার পথ। দেশ স্বাধীন হবে জন্যও একদম ছোটবেলা থেকে যে বাংলা, তখন বাংলাদেশ শব্দটা উচ্চারিত হলেও এটা স্বাধীন করতে হবে। এখানে পাকিস্তানি কলোনিয়ালিজম, উপনিবেশিক পাকিস্তান উপনিবেশ একটা শক্তি, এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে। বাঙালি জাতীয় চেতনা, এইটা আমার মধ্যে 4-5 বছর থেকেই তৈরি হয়ে গেছে। তুমি যেটা 70-এ দেখলে যে আসলে ছাত্রলীগের ভিতরেও দুইটা, কম করে হলেও দুটা বিভাজন ছিল, ওই বিভাজনের ভিত্তিটা কতটুকু ব্যক্তিকেন্দ্রিক, কতটুকু আইডিওলজি, কতটুকু আরো সিনিয়র লেভেলের আইডিওলজি কন্ট্যাক্ট? না, এটা তখন থেকে যেটা শুরু হয়েছিল আইডিওলজির জায়গা থেকেই। যদিও যারা পরবর্তীতে জাসদে চলে গেল, এবং সেখানে আর একজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যাকে তুমি চেনো, হাসিব হাসিব খান, আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। জাসদে সে ওই লাইনে ছাত্রলীগে গেল আর আমি এই লাইনে থাকলাম আর কি। না, সেখানে কিন্তু শুধু যে ব্যক্তি কেন্দ্রিক ব্যাপারটা ছিল না, কারণ রবের, আসামা আব্দুল রবের ব্যাপারটা প্রথম দিকে বেশ কিছুটা এই শেখ শহীদের প্রতি এবং এই জায়গাটাতে বোঝা যাচ্ছিল কিছুটা ছিল। তবে ভেতর ভেতর এই আলাপগুলো বরং রব ভাইয়ের চাইতেও বরং আফামা মাহবুল হক এবং বাবু স্বপন কুমার চৌধুরী এদের মধ্যে আইডিওলজিক্যালি আরো বেশি কানেক্টেড ছিল, বুঝতো। আমার ধারণা সেই সময় রব ভাইরা কতটুকু আইডিওলজিক্যালি, মানে মনে রাখবো আমাকে ছোট, আমার সাথে একটা দূরত্ব, আমরা দূর থেকে, হ্যাঁ, কিন্তু আমি ওটা উপলব্ধি করিনি যেটা করেছি স্বপনদা আর মাহবুব ভাইয়ের। এমনকি চিস্তি যেটা 26শে মার্চে তাকে খুন করা হয়, চিস্তি যে আমাদের ছাত্রলীগের আর্মড ক্যাডার, ওই সময় লেফট রাইট ট্রেনিং গুলো করাতো, এদের মধ্যে ছিল। এই যে কথাটা বললে যে ওই সময়টাতে আর্মড ক্যাডার বললে কথাটা, মানে আসলে একটা সময় গেছে, আমি যতদূর মনে করতে পারি 70-এ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ছিল যারা প্রকাশ্যভাবে আওয়ামী লীগ রাজনীতির সাথে ছিল না, যারা যেরকম মনে করো সাতক্ষীরার যে এমপি হিসেবে মুজিবুর, ইঞ্জিনিয়ার মুজিব বলে চেনো কিনা জানি না, হ্যাঁ, উনি কিন্তু একটা গ্রুপ মেনটেন করতেন শাহ মোয়াজ্জেমের সাথে লিঙ্কড আপ থেকে। এখন সেই গ্রুপটা কিন্তু
একটা বিপ্লবী গ্রুপ যেটা অস্ত্রাগার লুণ্ঠনের এই ইতিহাস পড়ানোর থেকে শুরু করে টুকটাক গ্রেনেড তৈরি, গ্রেনেড ছুড়ার কায়দাগুলো রপ্ত করা, এটা কিন্তু ছোট আকারের গ্রুপ। কিন্তু এরা আবার দলগতভাবে তারা ভাবতো না নিজেদেরকে আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের সিস্টেমের ভিতরেও নাই। এই জিনিসটা আমি বুঝতে পারি না যে এটা কি আওয়ামী লীগের সেন্ট্রাল ইসের ভিতর থেকে, নাকি আওয়ামী লীগের কেউ কেউ বাড়তি উদ্যোগ নিয়ে এই এই কাজ ধরনের করতো, মানে যেটাকে বললে আর্ম ক্যাডারের কথা বলছো না, নাকি? আমি আর্ম ক্যাডার বলতে এটা ভুল বলেছি কিছুটা, যে একে ট্রেনিং ওই মার্চ মাসে ট্রেনিং দিয়েছে। আর্মড ক্যাডার বলতে যদি কিছু বুঝায় ছাত্রলীগে, সেটা ছিল খসরু মন্টু। আচ্ছা, ওটা তো একেবারে আরেকটা ক্যাটাগরি। হ্যাঁ, ও আর মানে ওই যে আর্মড ক্যাডার বলতে যেটা বুঝায় ওটা তাই। হ্যাঁ, দে ওয়ার নট ভেরি ওরকম পলিটিক্যালি মোটিভেটেড না, বাট দে ওয়ার দেয়ার মারামারি করার জন্য ওস্তাদ আর কি। মারামারি করার জন্য। এবং খসরু মন্টু, সেলিম, এদের বিরুদ্ধে তো মার্শাল ল ইয়ে হয়েছিল। আবার এখনো মনে পড়ে খসরু ভাই ওই মার্চ মাসের ৭১-এ ১ তারিখে কি ২ তারিখেই পিস্তল বের করে পাকিস্তান ফ্ল্যাগে গুলি করে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এনএসএফ গুন্ডা বাহিনীকে কাউন্টার করার জন্য এটা একটা অটোমেটিক্যালি জিনিসটা ডেভেলপ। প্রিসাইসলি ওই ক্যাডার বলতে যেটা বুঝায় ওটা আসলে না। হ্যাঁ, কিন্তু অন্য যে পার্টটার কথা তুলছি, যেটা মানে আমি এই জন্য তুলছি কথাটা, কারণ এটা কিছু কিছু স্প্লিন্টার জিনিস দেখা গেছে যে এরা আমার ঠিক মনে হয়নি যে সেন্ট্রাল আওয়ামী লীগের থেকে, বাট আওয়ামী লীগের সাথে লিঙ্কড আপ ইন্ডিভিজুয়াল যারা দায়িত্ববান থেকেছে, তারা হয়তো আবার লিঙ্ক আপ করে ছোট ছোট একটু আগ বাড়িয়ে স্বাধীনতার স্বপ্নটাকে দেখতো, এবং সেজন্য তার প্রস্তুতিটা শুরু করেছিল হয়তো। আওয়ামী লীগের ব্যাপারটা আমি তেমন বলতে পারবো না। ছাত্রলীগে আওয়ামী লীগে তো অনেক গ্রুপগুলো ছিল, আমি ছাত্রলীগের কথাটাই বলতে পারবো। ইনফ্যাক্ট মনে রাখবা যে একটা জিনিস আমাদেরকে আমরা জানতাম, সিরাজুল আলম খানের ভূমিকা ছাত্রলীগে এবং শ্রমিক লীগে এবং কিছু কিছু আওয়ামী লীগকে জোর করার। ৬৬-র ৬ দফার সময়, যে এটা অবশ্য পরে পড়াটরা, যখন শেখ মুজিব তার এই ধানমন্ডি রোডেই, ধানমন্ডি ২৫ নম্বর রোডেই যখন এই আওয়ামী লীগের মিটিং কল করেছে ৬ দফা দিয়ে নতুন পুনরুজ্জীবিত করবে, এটা ওই ইয়ে থেকে যখন লাহোর থেকে ফিরে এসছে, পিন্ডি থেকে ফিরে এসে যে ৬ দফা দিয়ে নতুন সংগঠন করবে, তখন কিন্তু সিরাজুল আলম খান মাস্টার টাস্টার নিয়ে পাহারা দিচ্ছে যাতে করে আওয়ামী লীগের এর বিরোধিতা না করতে পারে আর কি। ওই যখন তাজউদ্দিনকে জেনারেল সেক্রেটারি করা হলো, ওইভাবে কিন্তু সিরাজুল আলম খানের একটা বিশাল রোল ছিল। এবং আমরাও সেই সময়, আমরা একটু মুজিববাদী হলেও যেহেতু ভাঙনটা ওইভাবে হয়নি, আমরাও সিরাজুল আলম খানকে ওই লেভেলেই দেখতাম, গুরু মেনে গুরু একটা দেখতাম, যদি আমাদের সাথে সরাসরি ছিল না, ওইটা হতো এদের এই স্বপন আর মাহবুব ভাইয়ের মাধ্যমে। তবে ছাত্রলীগের মোটামুটি র্যাঙ্ক অ্যান্ড ফাইল কিন্তু সবাই সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পড়া, নেতাজি সুভাষ বোসের আমি সুভাষ বলছি, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এইগুলোতে কিন্তু সবাই মোটামুটি, আমি বলবো র্যাঙ্ক অ্যান্ড ফাইল ছাত্রলীগ, কি মুজিববাদী কি আলাদা, আমরা ওই সব পড়ার মাধ্যমেই কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, উজ্জীবিত হয়েছিলাম। সেই জন্য বাংলার স্বাধীনতার ক্ষেত্রে এক ধরনের ছাত্রলীগের মধ্যে একটা আপোষহীন ব্যাপার ছিল, যদি আওয়ামী লীগে এটা ছিল না। এটা বিরাট কিন্তু একটা ব্যাপার ছিল। আমাদের ছাত্রলীগের মধ্যে বিভাজনটা অন্য জায়গায় হয়, যে দেশ গড়ার পরে কি হবে, কোন দিকে যাব, যার জন্য ভাঙনটা খেয়াল রাখবা যে মুজিব বাহিনী যখন তৈরি হয়, সেখানে কিন্তু সিরাজুল আলম খান, রাজ্জাক ভাই, তুফাইল ভাই আর শেখ মনি, এরা কিন্তু একসাথেই ছিল। আমি এই আলোচনাটা পরের ঠিক আছে ঠিক আছে, এই আলোচনাটাকে আমি পরের পর্বে রাখতে চাচ্ছি। না ঠিক আছে, তো এখানে ওইটাই বতটুকু বলি যে ছাত্রলীগের মধ্যে আমি অ্যাটলিস্ট ঢাকা সিটি ছাত্রলীগের নিয়মিত তো যেতাম, এবং পরিচিত অনেক ছিল, তারাও অনেক সময় আসতো ভেরি ক্লিয়ারলি, এবং সেন্ট্রালে যতটুকু মিশেছি দেখেছি। মনে হয় আমার বয়স তখন 16। হ্যাঁ, কিন্তু আমি যদি এইভাবে হাইপোথেসিসটাকে চিন্তা করি যে প্রাক স্বাধীনতার যে ছাত্রলীগ গ্রুপটা ছিল, তারা এক ধরনের চেতনা বোধে ছিল। এরা পরবর্তীতে যখন আওয়ামী লীগে এদের কেউ কেউ এলো,
আর অরিজিনালি যারা 60-এর দশক থেকে আওয়ামী লীগের একটু গুরুস্থানীয় বয়সের দিক থেকে এবং প্রজ্ঞার দিক থেকে, কিন্তু একটা ফারাক ছিল ইন টার্মস অফ অ্যাসপিরেশন। অর্থাৎ ছাত্রলীগের প্রাক স্বাধীনতা ছাত্রলীগের কর্মীরা আগের থেকেই তারা ওই যেটা বললে অস্ত্রাগার লুণ্ঠনের কথা অথবা সুভাষের কথা, সে জায়গাতে একটা স্বাধীনতা চাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তারা ব্রত ছিল। কিন্তু কিন্তু সেই সময়কার 60-এর দশকের আওয়ামী লীগের যারা ছিলেন তাদের অনেকেই হয়তো সেই ধরনের ধ্যান ধারণা নিয়ে গড়ে ওঠেনি। তারা হয়তো বৃহত্তর পাকিস্তানের ভিতরেই তাদের চিন্তা ভাবনাটাকে সীমিত ছিল। এই জায়গাতে নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে পরবর্তীতে এই কনফ্লিক্টটা কোনো না কোনো ফর্মে দেখা দিয়েছে। আমি জাস্ট তোমার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে এটা পরে আমরা হয়তো আলাপে তুলতে চাইবো। You're absolutely right. তুমি এটা 70 সালে যদি একটা কেউ ওপিনিয়ন পোল নিত, মাই হাঞ্চ ইজ ছাত্রলীগের মোর দেন 90% যারা অ্যাটলিস্ট যে কোনো কমিটির তারা স্বাধীনতার পক্ষে মানে এক বাক্যে বলবে। আওয়ামী লীগের 70 সালে আই ডাউট ইফ ইউ উড হ্যাভ 10%। এই হচ্ছে অ্যাবসলিউটলি, এটা হচ্ছে মূল জিনিস যেটা পরবর্তী কিছু কিছু ডায়নামিক্স হয়তো এক্সপ্লেইন করতে সহায়ক হতে পারে। এরপরে তোমার 70-এর থেকে এই যে ক্রমান্বয়ে অনেকগুলো ঘটনা আমরা জাতীয় পর্যায়ে জানি কিভাবে অগ্রগতিগুলো ঘটলো। সেই জায়গাতে যে প্রথম প্রশ্ন আমার জানতে ইচ্ছে করে যে ছাত্রলীগ কি অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো সহযোগিতার বিষয় আসছিল, যোগাযোগ আসছিল? যেমন ইলেকশনটা চলে এলো, নভেম্বরের হলেও তার পরপরই ইলেকশনটা আসলো। সো এই পিরিয়ডটাতে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যদি ঢাকা কলেজের কথাই বলি, কারণ আমি 70-এ কিন্তু এসে ঢাকা কলেজে যোগ দিলাম আর কি, এবং আমি কিছু কিছু জিনিস 70-এর পরের ঘটনাগুলো দেখে আসছি। কিন্তু ওই সময়গুলোতে কি আসলে সংগঠনগতভাবে মানে ছাত্রলীগের আলাদা কোনো বিরাট মোর্চা গড়ার চিন্তা ছিল, নাকি ছাত্রলীগ দীক্ষিত হতো যে আমরা এককভাবে সবকিছুর দিকে এগিয়ে যাব? মানে ঘটনাগুলো কি ছিল আমি যেহেতু জানি না সেজন্য। 69 এবং আমরা যদি এই ছাত্র সংগ্রাম পরিষদের দিকে তাকাই, 69-এ একটা বিশাল ব্যাপার ছিল। সব ছাত্র সংগঠন, ইভেন এনএসএফ এর একটা অংশ মনে আছে তো নিশ্চয়ই তোমার, যারা আইয়ুব বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল, তখন একটা ইউনিটি ব্যাপার ছিল। পরে 69-এর পরে আওয়ামী লীগের বঙ্গবন্ধু জোয়ারে ছাত্রলীগ যখন নিরঙ্কুশভাবে বিভিন্ন কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে একক ছাত্র সংগঠন হিসেবে বেরিয়ে আসলো, তখন স্বভাবতই তাদের মনে হয়েছে যে এই ব্রডার ইউনিটির প্রয়োজন নাই। স্পেশালি কিন্তু মনে রাখতে হবে যে ছাত্র ইউনিয়ন সেই সময় এত বেশি এই চীন এবং রাশিয়ার মোহের মধ্যে ছিল, অকল্পনীয়। মানে চীনপন্থী, পরে ওরাও অনেক ভেঙে যায়, এরা কি বলে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপটা ভেঙে 3 খণ্ড হয়, আবার 4 খণ্ড হয়েছে। তাদের কিন্তু আলোচনার জায়গাটাই ছিল ভিয়েতনাম, আলোচনার জায়গাটাই ছিল নকশালবাড়ি আন্দোলন। মানে ওই লেভেলে জিনিসটা পোজ করা হতো। বোথে গ্রুপ একটু কম হলেও তারাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইয়েতে করতো। কিন্তু আমাদের দেশে যে দৈনন্দিন যে পালসের ব্যাপারটা, সাধারণ মানুষের পালসের ব্যাপার, ছাত্র মেরন গ্রুপও বলতো, মাহবুবুল্লাহ ভাই যেমন বলেন, আমিও তো ঘোষণা করেছি বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু ওই পালসের সাথে মানে জড়িত ছিল না। মানে বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছিল ওটা ওনাদেরটা মনে হয় না, ওটা বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছিল, না বিপ্লবী ছাত্র ইউনিয়ন না, ওটা ছিল বাংলা ছাত্র ইউনিয়ন, মাহবুবুল্লাহ ভাই গ্রুপটা, আর ওটা মুস্তাফা জামাল হায়দার বিপ্লবী ছাত্র ইউনিয়ন। কিন্তু এই দুই গ্রুপ ছিল পুরোপুরি পূর্ব বাংলার স্বাধীনতার ব্যাপার নিয়ে, এবং মনে হয় চীন ছিল, কিন্তু ওই জায়গাটাতেও তারা ছিল যে প্রথমে ঠিক করে যে কমিউনিস্ট লাইনে হবে, মার্কসিস্ট বিপ্লব হবে। সো দে ওয়ার নট, দে ওয়ার what I felt, এবং পরবর্তী চিন্তা করেও যে they were disconnected completely, যে তাত্ত্বিক এবং এত কথাবার্তার মধ্যে তত্ত্বগত ব্যাপার ছিল। যেমন একটা বলি, এবং এই স্লোগানটা কিন্তু পরবর্তীতে আমি জেনেছি এটা সিরাজুল আলম খান তৈরি করেছিল, যে জয় বাংলা স্লোগানটা। এই জয় বাংলা যখন স্লোগান দেওয়া হতো 70-এ এবং 71-এ, তখন এই
কি ভিয়েতনাম আর চীন আর চীনার চেয়ারম্যান আমাদের আন্তর্জাতিকতাবাদ বা কোনো কিছু, চীনার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এটা কি স্লোগান হলো? বাংলাদেশের সাথে কি সম্পর্ক তার? ওই ডিসকানেক্টটা তখনই চলে আসছে এবং ছাত্রলীগ তখন এককভাবে মুভ করবার দিকে। 69-এর দিকে ছিল না অতটা, কিন্তু 69-এর পরে যখন লাকিলি তুফাইল ভাইটা তো অ্যাক্সিডেন্টাল, সে ছাত্র সংগ্রাম পরিষদের, কারণ তখন হতো বিশেষ হল থেকে হতো ভিপিজিএস, এবং ভিপি সেই সময় তুফাইল ভাই যে হলে ছিল, ভুলে যায় কোন হলে, ওই হল থেকে ভিপি, ওই জন্য সে ভিপি হয়ে গেছিল তুফাইল ভাই, এই জন্য সে নেতৃত্ব দিয়েছিল। দ্যাট ওয়াজ অ্যান হিস্টোরিক অ্যাক্সিডেন্ট। অনেক হিস্টোরিক অ্যাক্সিডেন্টস যেটা অনেকে ভুলে যায় এবং আমি কোনো জায়গায় দেখি না। দ্য হিস্টোরিক অ্যাক্সিডেন্ট অফ পাসপার্তু বিং কিলড 68 সালে, পরিবর্তন, ওই কিলিংটা যদি না হতো, আন্দোলন হয়তো হতো কিন্তু ওই কিলিংটা সাডেনলি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মধ্যে একটা সাহসের সঞ্চার, এক ধরনের মুক্তি, উই আর ফ্রি, ওই এনএসএফ এর। এবং এটাও লোকে ভুলে যায় দ্য রোল দ্যাট সেই সময়কার ঢাকা ইউনিভার্সিটির ভিসি, এখন তো সবাই খুব প্রশংসা করে, শিক্ষিত লোক, অবশ্যই শিক্ষিত লোক ছিল, গানি সাহেব, এমো গানি, দ্য রোল দ্যাট হি প্লেড ইন এনএসএফ এবং খোকা পাসপার্তুকে পালা। এইরকম কিন্তু বহুত অ্যাক্সিডেন্টেড ইভেন্টস গুলা দ্যাট প্লেড আ মেজর রোল এলে মানুষ ভুলে যায়। আমার মনে আছে এখনো, যদিও তখন আমি ঢাকা কলেজে ঢুকিনি। তুমি নেবে আবার জাস্টিফাই করে বসছো যে কিছু কিছু ক্ষেত্রে টার্গেটেড কিলিংটা খুবই উপকারে লাগে কালেকটিভের জন্য। না, আমি উপকার অপকার বলছি না, what I'm saying is that killing ফিয়ারটাকে মুক্ত করে দিল, ভীতিমুক্ত আরেকটা ক্ষেত্র তৈরি করলো। এর পরবর্তীতে খোকাকে পরে কিভাবে খুন করে ফেলে দিয়েছে টানবাজারের সামনে, nobody even knows কি হয়েছিল, খোকা was killed, মানে পাসপার্তুটাই was আসল জিনিস। এটা তো এই ফেজটা গেল তোমাদের 70-এর, যখন তুমি ইসে যাচ্ছ, মানে অবভিয়াসলি তখন তুমি ঢাকা কলেজে, কিন্তু সেটা আমি কয়েকটা ঘটনার কথা বলি। মার্চ মাসের 3 তারিখ, মার্চ মাসের 1-3, তারপরে মার্চ মাসের 7 তারিখ 71-এ চলে যাচ্ছি আর কি। আবার প্রত্যেকটা দিন আমার এখনো মনে স্পষ্ট হয়ে গেছে আছে। হ্যাঁ, এই জায়গাটাতে যে আমি বলছি যে আমার প্রশ্নটা হচ্ছে যে অর্গানাইজেশনালি আমি অন্য দিকের ব্যাপারে জানতে চাচ্ছি না, কারণ আসলে এটা মোটামুটি অনেকেই জানে যে কখন কোথায় কবে কি হয়েছিল। বার কাউন্সিল এসে ধাম করে জানিয়ে দিল যে ব্রেকডাউন হয়েছে, সে সময় ক্রিকেট খেলা চলছে স্টেডিয়ামে, এ ধরনের অনেকগুলো ঘটনা ওই সময়কালীন ছিল। কিন্তু আমি একটু মানে 70-এর নভেম্বরে ঝড়টা হলো, যে ঝড়ের পরে তখন স্টিক করলেন শেখ মুজিবুর রহমান যে না, ইলেকশন হতে হবে, এবং ইলেকশনের ব্যাপারটাতে থাকার পরে ইলেকশনে এই যে নভেম্বরের পরবর্তীতে, কারণ নভেম্বরে আমি জানি না রাজনৈতিক দল দলগতভাবে কতটুকু ওর ভিতরে ইনভলভড হতে গিয়েছে, রিলিফ এটা ওটা অপারেশন, আর কত দ্রুত ইলেকশনের দিকে মুভ করেছে, কারণ ইলেকশনটা সামনেই চলে এলো। এই পিরিয়ডটাতে ইলেকশনটা হলো কোন মাসে, জানুয়ারিতে না কত তারিখে? ডিসেম্বরে। সো ডিসেম্বরে ইলেকশনটা হলো, নভেম্বরের 7 তারিখে ছিল মনে হয় ঝড় বা কোন একটা অ্যারাউন্ড দ্যাট টাইম, এবং তারপর ইলেকশনটা হলো। সেই ইলেকশনে তোমরা আসলে কিভাবে অর্গানাইজ হয়েছিল, কি করেছিলে, মনে পড়ে কিছু? এই সময় ইনস্ট্রাকশনস ছিল, বারবার বলছি আমি তো কোনো নেতৃস্থানীয় ছিলাম না, ছাত্র হিসেবে। হ্যাঁ সেটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো নির্বাচনের সময় নভেম্বর ডিসেম্বর, তার আগে থেকেই যখন নির্বাচন হবে যে এলাকায় যে কাজ করো। আমি তখন সাতক্ষীরা চলে যাই, আমার চাচা ওই কলারুয়া তালা কলারুয়া দেভাটা এই কনস্টিটিউয়েন্সি থেকে ওই এমএ ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হিসাবে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের ইয়েতে। তখন আমি 1-1.5 মাস, 1 মাসের একটু বেশি। এটা কি দিদার বক্তের কথা বলছো? না 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 না, কামাল বাদশা সাকি। দিদার বক্ত মানে লেফট, না না কম বয়স হলেও লেফট, আমি আওয়ামী লীগের কথা বলছি। হ্যাঁ, কামাল বাক সাকি তখন ক্যাম্পেইন, ওই এটি ছিল ক্যাম্পেইন করা। আর ওইদিকে আর দ্বিতীয় যে জিনিসটা ছিল, আগে যেটা ছাত্রলীগের ছিল না, এটা 70 থেকে শুরু হয়, এলাকা ভিত্তিক সংগঠন তৈরি করা।
আগে ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। ছাত্রলীগ শাখা, কলেজ, যেমন ঢাকা কলেজের শাখা, তখন ওপেন আপ করলো যে এলাকা ভিত্তিক। এটা যদিও গঠনতান্ত্রিক অনুযায়ী কিছু হয়নি, কিন্তু আমাদের টিকাটলি ভিত্তিক, আমি ছাত্র স্বামীব্যাগ, তো এটা টিকাটলি, ওই অঞ্চলে আমাদের শাখা তৈরি করি একটা। এটা প্রথম 70 থেকে শুরু হলো মনে করি। এটা 70 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তখন এবং ওখানে আলোচনা, এখানে তারপরে হটডগাস ফ্যাক্টরি থেকে শ্রমিক নিয়ে মিটিং এ যাওয়া, এগুলো কিন্তু এলাকা ভিত্তিক ঢাকা শহরেও আউটসাইড অফ দ্য কলেজ গঠনতন্ত্র অনুযায়ী কলেজটাই রেকগনাইজড, কিন্তু এগুলো কিন্তু করা হচ্ছিল। এবং আমি তখন ওই এলাকার টিকাটলি এটা কি বলতো, হাটখোলা না কি জানি না, ভুলে যাচ্ছি, মানে ওই অঞ্চলের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। হ্যাঁ, ওই সব মিলিয়ে ওই পুরো ওই এলাকাটা নিয়ে। তো ওগুলো কিন্তু কাজ হচ্ছে যাতে করে সাধারণ মানুষের সাথে ছাত্রদের দৈনন্দিন একটা যাতে করে যোগাযোগ বাড়ে। সো ছাত্রলীগ ওয়াজ নো লঙ্গার কনফাইন্ড only to students। একটা 70 সালের স্পেশাল দ্বিতীয় অর্ধ থেকেই ওইটা শুরু হয়, যার ফলে 71-এ যখন মার্চ মাসে আমরা এলাকা ভিত্তিক ট্রেনিং শুরু করি, আমরা মানে কি তৈরি হবে, কি হবে, কিভাবে এগোতে হবে, কিভাবে মিছিল করতে হবে, এগুলো এলাকা ভিত্তিক কাজ। এটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। ওইটা এবং ইলেকশনের সময় এটা আরেকটা ইম্পেটাস পায়। হ্যাঁ, ওটা ইলেকশন তো হয়েছে তখন। অবশ্য তখন বলেছিল যে যার এলাকায়, ইন দ্য সেন্স যে গ্রামের বাড়িতে যাওয়া আর কি। সেই জন্য আমি ওইভাবেই চলে গেছিলাম সাতক্ষীরাতে, এবং সেইখানে কিন্তু আরো প্রকট ভাবে দেখলাম এই বিভাজনটা। এই 70-এ যখন আমি এই এলাকায় গেলাম, তখন ওখানে দেখলাম যে তখন তো জাসদ হয়নি, সো-কল্ড বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটার প্রভাবটা ছাত্রদের মধ্যে চলে এসেছে খুবই স্ট্রংলি, ভীষণ স্ট্রংলি। এবং মুজিববাদী ছাত্রলীগ আর এই ছাত্রলীগ, এবং এমনটা মানে অবভিয়াসলি what they were saying, মুজিববাদীটা আরো পরের ঘটনা, মানে না ওটা তো পরে, কিন্তু না তখনও কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিষয়টা অলরেডি ফ্লো। হ্যাঁ, কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিরুদ্ধে কি আমরা বলছি গণতান্ত্রিক সমাজবাদ, বুঝলা? শেখ মুজিবের মতবাদ গণতান্ত্রিক সমাজবাদ। এটা কিন্তু ওই যদিও 71-এ যে বেশি হয়, 71-এ যে তার পরবর্তীতে 72-এ এটা বেশি হয়, কিন্তু অলরেডি ওই জায়গাটা কিন্তু আর্টিকুলেটেড হয়ে গেছে। ওরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বেশি করে বলতো, এবং ওরা যখনই সো-কল্ড মুজিববাদী, ওইটা তো হয়নি তখনও, এরা যখনই এই গণতান্ত্রিক সমাজবাদ বলতো, ওরা বলতো একটা কথা, এটার মানে আমি আজ পর্যন্ত বুঝলাম না। বলতে এটা হচ্ছে পাথর সোনার বাটি। I could never understand the logic of it. পাথর সোনার বাটি মানে insisting that this was contradictory। গণতান্ত্রিক সমাজবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র থাকতে পারে একসাথে, মানে এই টাইপের একটা কিছু একটা whatever। পাথরের তৈরি সোনার বাটির নাম দিচ্ছি আর কি। মানে হ্যাঁ, কিন্তু ওটাকে তো মিলাতে হবে। So therefore how can that be when you're talking about political systems and economic systems, which is what গণতান্ত্রিক সমাজবাদের ব্যাপারটা ছিল, যে আমাদের কিছু anyway। So I was very clear তখন থেকে যে কি হচ্ছে এলাকাতে, যে বুঝলাম যে ঢাকা কলেজ ব্যাপারটা এটা অনেক সুদূর প্রসারী। এবং পরবর্তীতে বুঝেছি যে সিরাজুল আলম খান, আচ্ছা এখানে জিনিসটা একটু বলার প্রয়োজন, রাজ্জাক ভাই কিন্তু ফর দ্য লংগেস্ট টাইম রাজ্জাক ভাই সিম টু বি ক্লোজার টু সিরাজুল আলম খান, কারণ রাজ্জাক ভাই এবং কাজী আরেফ এরা নিউক্লিয়াসের অংশ ছিল। 62 সালের যে নিউক্লিয়াস, সিরাজুল আলম খান, যদিও আমরা তখন নিউক্লিয়াস জানতাম না, তো রাজ্জাক ভাইয়েরটা, ফজলুল হক মনি অন্যদিকে প্রথম থেকেই ফজলুল হক মনি সিরাজুল আলম খানের বাইরে দাঁড়ানোর চেষ্টা করেছে, ভেরি ক্লিয়ার দ্বন্দ্বগুলা। রাজ্জাক ভাইয়েরটা ক্লিয়ার ছিল না। আর একটা জিনিস যেটা ঘটে ভেরি ক্লিয়ারলি, 70 সালে ছাত্রলীগের সম্মেলন, জাতীয় সম্মেলন, কবে? এখানে 70 সালের ভুলে গেছি কোন মার্চ এপ্রিল, ভুলে গেছি আমি, এক্সাক্ট ডেটটা মনে নাই। জাতীয় ছাত্রলীগের জাতীয় সম্মেলনে
প্রেসিডেন্ট কে হবে। মোটামুটি শাহজাহান সিরাজটা ঠিক হয়ে গেছে। প্রেসিডেন্ট আমাদের দিক থেকে আমরা যারা এই মানে সোকল মুজিববাদী নাম হয়নি তখন, শেখ শহীদুল ইসলাম হবে প্রেসিডেন্ট। ওই দিকে কি করে জানি হঠাৎ করে নূর আলম সিদ্দিকী চলে আসলো। রব ভাই কিন্তু ইন্টারেস্টিংলি পরে মনে আছে নিশ্চয়ই যে নূর আলম সিদ্দিকী এক গ্রুপে হয়ে গেল আর রব ভাইরা অন্য গ্রুপে হলো। কিন্তু রব ভাই তখন শেখ শহীদকে সমর্থন করে, আমার মনে আছে যখন সম্মেলনে চলে আসলো যে নতুন নতুন ছাত্রলীগের সভাপতি পদে নূর আলম সিদ্দিকী, আমরা সব মিছিল করে আমরা শেখ সাহেবের বাসায় গেছিলাম। যেহেতু আমরা ঢাকা কলেজ সবসময় ওখানে আছি, আমরাও চলে গেছিলাম ঢাকা কলেজ থেকে। এখানে বসে আমরা বাইরে বসলাম, নেতারা একটু ভিতরে গেল, ছাত্র নেতারা শেখ মুজিবের কাছে নালিশ দিতে কেন শেখ শহীদুল ইসলাম প্রেসিডেন্ট হলো না। তো শেখ মুজিব তখন বুঝাই টুচায় ফেরত পাঠায়, আমাদের কিছু টাকা দিল, আমরা সবাই এক টাকা হাতে নিয়ে আমরা চিটং হোটেলে খেলাম এবং এটা গ্রহণ করা হলো। ভেরি ইন্টারেস্টিং। তখনও কিন্তু এই ফাটলগুলো, এটা বলার উদ্দেশ্যে একটা ফ্লুয়েড কিন্তু কিছুটা আছে, সবারই রোল ক্লিয়ার না, আইডিওলজিক্যাল রোলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ের ইভেন আসাম আব্দুর রব স্ট্যান্ডস ওয়াজন্ট ভেরি ক্লিয়ার ইভেন 70 প্রথম দিকেও, ওই সময় পর্যন্ত। এরপরে তুমি সাতক্ষীরা গেলে ইলেকশনের, ঢাকা চলে এসেছিল, তারপরে চলে এলে বিটুইন দেন অ্যান্ড মার্চের 25 তারিখ তোমরা পার্টির ভিতরে রিডিংস গুলা একটু যদি, কারণ এটা নিয়ে অনেক মত আছে তো, যে আসলে পার্টি কতটুকু প্রেডিক্ট করতে পেরেছিল যে এটা ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগেরটা বলতে পারবো না, এবং ওটা তুমি আমার চেয়ে ভালো জানো। ছাত্রলীগের ভিতরটাতেই, ছাত্রলীগের মধ্যে এটাই ছিল এক দাবি, ভেরি ক্লিয়ারলি। সেই নির্বাচনের আগে থেকে তো বটে, নির্বাচনের পরে আরো বেশি ভাবে যে যদিও স্লোগান আসেনি এক দফা এক দাবি, কিন্তু ভেরি ক্লিয়ারলি এটা এক দাবির দিকে যাচ্ছে। এবং এরকম যে স্লোগানগুলো 69 থেকে, সূর্য সেনের বাংলা জেগেছে, প্রীতিলতার বাংলা জেগেছে, পুরো জিনিসটাই। এবং যদিও ভেরি ক্লিয়ারলি যে এটা পূর্ব বাংলার বাংলাদেশ, কিন্তু আলাপ আলোচনার মধ্যে বাংলা যখন বলা হচ্ছে তখন একটা ইউনাইটেড বেঙ্গল, ইভেন বঙ্গবন্ধুর নামটাও কিন্তু দেয়া হয়েছে, এটা তো 69-এর 22শে ফেব্রুয়ারি শেখ মুজিবের মুক্তি হলো। 23শে ফেব্রুয়ারিতে রেসকোর্স সরওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায়। ভাসানী ছিল তখন নাকি? হ্যাঁ, ওই সবাই ভাসানী ছিল। ভাসানী প্লে না 69 তো একটা মেজর রোল প্লে করেছিলেন তুমি। করেছি ঘেরাও টেরার মধ্যে, কিন্তু আমি বলছি হ্যাঁ করেছে, বাট এটা লেফট যারা পিকিং ওরা। আমি শেষ করে বলি, বঙ্গবন্ধু নামটা নাম দেওয়ার কি নাম দেয়া হবে, এখানেও কিন্তু বঙ্গবন্ধুর নামটা এসছে দেশবন্ধু, এখানে বঙ্গবন্ধু, ওইটাই কাজ করেছে। ভাসানী ডেফিনেটলি, এবং ভাসানী ওই যে, এবং ভাসানী নামকরণটা কে করলো সেটার জন্য বললাম। তো তোফায়েল আহমেদ, কিন্তু এটা ভেতরে আলাপ হয়ে গেছে, এটার মধ্যে সিরাজুল আলম ছিল, নেতারা অনেকেই ছিল, তবে ঘোষণাটা দেয় তোফায়েল আহমেদ 69-এর 23শে ফেব্রুয়ারি। আমি তোমাকে এখন আজকের আলোচনার শেষ বিষয় যেটার উপর একটু আলোকপাত করতে বলবো, যে ওই সময় তাহলে ব্রডলি যদি ধরি, যে ছাত্র সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং ছাত্র সংগঠনে যারা অন্তর্ভুক্ত অলরেডি হয়ে আছে, তাদের অ্যাসপিরেশনস গুলো সেটা কোনো না কোনো ভাবে জাতীয় পর্যায়ের জিনিসটাকে ড্রাইভ করেছে, কোনো না কোনো ভাবে ঘটেছে সেটা। এবং তার কতগুলা আমি এখন খুব প্রাতিষ্ঠানিক, যদি লুকিং ব্যাক, তুমি তখনকার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স দিয়ে বলা সম্ভব না, কিন্তু লুকিং ব্যাক কি মনে হয় যে আসলে অর্গানাইজেশনাল কাঠামোতে এই নেতাগুলো, ছাত্র নেতা, তারা তো নিঃসন্দেহে ছাত্র ছিলেন না তখন, তারা তো ছাত্রোত্তর কালে ছিলেন, এবং তারা অলরেডি আওয়ামী লীগের ভিতরে কি কোনো পদ নিয়েছিলেন, নাকি একটা
বাইরের ফোর্স হিসেবে কাজ করছে প্রেসার গ্রুপ, যার উপরে ডিপেন্ড করছে মেইন পার্টি? আমি এর অর্গানাইজেশনাল ডায়নামিক্সটা বোঝার চেষ্টা করছি, যাতে কিনা বুঝতে পারি যে কেন এই অ্যাসপিরেশনস গুলো, যেটা পার্টির ভিতরকার না, বাইরের থেকে ছাত্র মানে তার অঙ্গ সংগঠন থেকে আসা, সেটা কুড ক্যারি থ্রু, নাকি 25শে মার্চের পরে Very সেটা? clear. ঠিক আছে, আমি একটুখানি এটা বলি ক্লিয়ারলি। যেটা হয়েছে, হ্যাঁ এটা সত্যি যে রব ভাই তো তখন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছে এসব। এরা চারজন, তুফাইল ভাই, রব ভাই, এই তুফাইল ভাই আর সরি সিরাজুল আলম রাজ্জাক ভাই, সিরাজুল আলম খান আর আহ, শেখ মনি। তারা ছাত্র না, তারা এর বাইরে, তারা আওয়ামী লীগের মধ্যেও ঠিক না, এক ধরনের যুব নেতা এই জায়গায় আছে। কিন্তু এরা এবং ছাত্রদের, এদের একটা সুস্পষ্ট, যত নিজেদের মধ্যে বিভাজন থাকুক, যাই থাকুক, অন্তর্দ্বন্দ্ব যতটুকুই থাকুক না কেন, ভেরি ক্লিয়ারলি যে একটাই গোল। বাট নোবডি was sure about what the role that Awami League would play. এই কারণে একটা চাপ, এবং বঙ্গবন্ধু এটাকে এনকারেজ করেছে যাতে করে এক ধরনের চাপ দিতে পারে, বাট বঙ্গবন্ধু হ্যাড টু মেনটেন দ্য হোল আওয়ামী লীগ। যার ফলে আমরা এগুলো, আওয়ামী লীগের কোনো প্রস্তুতি ছিল না যে দেশ যদি আর্মির ক্র্যাকডাউন হয় কিভাবে গভর্নমেন্ট ফর্ম করব, কি হবে না হবে, কোনো চিন্তা ছিল না। বিকজ আওয়ামী লীগের মধ্যেও এটা আমার ইয়েটা, যে ওই ধরনের একটা ইউনাইটেড যে দেশ স্বাধীন হবে 25শে মার্চের আগেও এটা ওইভাবে ছিল না। চাপটা ছিল ছাত্র এবং যুবদের মধ্যে, এবং এইটার বিশ্বাস করা যায় না বলেই কিন্তু ওই যে মুজিব বাহিনী, যদিও আমাদের সাথে, আমরা মুক্তি বাহিনীর সাথে একটা দ্বন্দ্ব ছিল, এবং আমি মনে করি মুজিব বাহিনীর ক্রিয়েশনটাও ভালো ছিল না, কিন্তু এই যুব নেতারা, because they did not trust the Awami League to be able to lead a long time একটা movement for Bangladesh, they were always afraid যে আওয়ামী লীগের লিডারশিপ ক্যাপিচুলেট করতে পারে। সেই জন্য এর বাইরে এবং পর্যন্ত এটা বিশ্বাস করার কারণে, in spite of what Congress High Command said or the government did, এটাকে সাপোর্ট করে মুজিব বাহিনী তৈরি করেছে। আর এই আলোচনাটাতে ডিটেইলস পরে যাব আমরা। হ্যাঁ, আর লাস্ট এটা শেষ করার জন্য, আর তাজউদ্দিন যে কত ধরনের ফাইট করতে হয়েছে পার্টিকে ইউনাইটেড রেখে, নট টু গিভেন, বিকজ চক্রান্ত তখনও চলছে আওয়ামী লীগের মধ্যে। সেটা তোমার প্রশ্নের উত্তরটা, যে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে এবং যুব নেতাদের মধ্যে সুচিন্তিত একটা জায়গা ছিল, দেশ স্বাধীন করতেই হবে। আওয়ামী লীগের মধ্যে এটা ছিল না, এই চাপের কারণেই হয়েছে। বুঝছি, এবং সে কারণে হয়তো ওই ব্রডার অ্যালায়েন্স থাকার কারণে মার্চের, যখন আমরা আলোক পূর্ব মার্চের ঘটনাগুলো, ইউ উইল গেট আ সেন্স অফ কিভাবে চাপগুলো দেয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ শিলি। আজকের আলোচনাটা আমরা এখানেই সমাপ্ত করছি। আগামীতে অবশ্যই আগামীকালই যেটা আমরা ঠিক করব অন, সময় বলবা, কোনো অসুবিধা নাই। একই সময় নাকি 6টার দিকে করব? আমি 6টাতেও, 5:30 ইজ ফাইন, 5:30 ঠিক আছে। ওকে, তাহলে তাই হচ্ছে, কালকে দেখা হচ্ছে। ধন্যবাদ।